নমস্কার। আজকে বাংলা স্ফেয়ারে বসতেই আমার অনেক দেরি হয়ে গেল। প্রথমে শতদ্রু দত্তর একটা পডকাস্ট করছিলাম, যেটা রাত্রির 11টায় আমি আপলোড করব। অবশ্যই দেখবেন। এক নির্যাতিতর কাহিনী আপনাদের আগে শুনিয়েছি, আর তিনি মার খেয়েছিলেন, প্রচণ্ড মার, কেননা তৎকালীন শিক্ষামন্ত্রীর সঙ্গে কাজ করতে তিনি অসম্মত হয়েছিলেন বলে। আর শতদ্রুর কী পরিণতি হয়েছিল, যারা সেই মেসি ম্যাচ উপলক্ষে মাঠে ছিলেন বা ছিলেন না, তারা সকলেই জানেন। ইদানিং শতদ্রু ইতিউতি বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিচ্ছে, আজ আমার কাছেও এসেছিলেন। সেটা আমি আপনাদের দেখাবো রাত্রি 11টায়। অতএব আপাতত রাত্রির হলেও আমাকে এখানে বসতে হয়েছে। প্রথম এপিসোড হচ্ছে যে, দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে উল্কার মতো নাটকীয়ভাবে কলকাতা হাইকোর্টে গায়ে সামলা চড়িয়ে উপস্থিত হয়েছিলেন, এবং সেই জন্য তাকে চোর চোর ধ্বনি শুনতে হয়েছে। এটা না আমার কাছে কোনো খবর নয়, কেননা আজকে পরিস্থিতি যেখানে দাঁড়িয়ে আছে, সেখানে হাইকোর্টের তবু তো একটা নিরাপত্তার ব্যাপার ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 2 বছর পশ্চিমবঙ্গের যেখানে যাবেন, তিনি অথবা তার ভাইপো, তাকে এই চোর চোর ধ্বনি শুনতেই হবে। তার কারণ, ইংরেজিতে একটা কথা আছে, অ্যাজ ইউ সো সো ইউ রিপ। এতদিন পর্যন্ত চোর চোর ধ্বনি ওঠাতে কেউ সাহস পেত না। একবার বেহালায় যুবরাজ বিরাট কনভয় নিয়ে যাওয়ার সময় কোনো একটি ছেলে হয়তো ওই গলির মোড় থেকে এই ধরনের একটা মন্তব্য ছুড়ে দিয়েছিল। তারপর দেখেছিলাম সে কি মাস্তানি। গাড়ি থেকে নামলেন, গটগট করে হেঁটে গেলেন, গলির ভিতরে খোঁজার চেষ্টা করলেন, ব্যর্থ হয়ে আবার গটগট করে চলে এলেন। পুরোটা রাস্তায় রক্ষী বাহিনী তার প্রহরায় রইল। এইসব দৃশ্য দেখতে 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 বাঙালি আজ এত অভ্যস্ত হয়ে গেছিল যে একটু উল্টোপাল্টা ঘটবে নতুন জমানায়, এটা একেবারেই পার ফর দ্য কোর্স। আমার জানা নেই মুখ্যমন্ত্রী আজকে তাকে কে পরামর্শ দিয়েছিল এভাবে হঠাৎ করে গায়ে সামলা লাগিয়ে হাইকোর্টে হাজির হয়ে শুনানি করার। এ প্রসঙ্গে এই যোগ্যতা তার আছে কি আছে না, সেটা আমি সবার শেষে বলবো। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলে হঠাৎ করে, তাও একদল উত্তেজিত উকিল যে চোর চোর করে ডেকে উঠবে, এটা তো নতুন কথা কিছু নয়। তারা তৃণমূলের বিক্ষুব্ধ অংশ না বিজেপিওয়ালা, এটাও অপ্রাসঙ্গিক। তারা তৃণমূলের বিক্ষুব্ধ অংশ হতে পারে, আবার বিজেপিও হতে পারে, আবার উভয় মিলেও করতে পারে। সেটা বড় কথা নয়। তার চেয়েও বড় কথা হলো, আজকে দেখলাম রেডির তেল এবং ঝর্ণার জল একসঙ্গে দাঁড়িয়ে এই সবে শাসনভার নেওয়া বিজেপি সরকারের বিরুদ্ধে কামান দাগছেন। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে মহামহিম বিকাশ ভট্টাচার্য। এই বিকাশবাবুকে মমতা এই সেদিন পর্যন্ত কত না গাল দিয়েছেন। তাকে চাকরি খোর বলে আখ্যা দেওয়া হয়েছে, আরও নানা রকম বিশেষণে ভূষিত হতে হতে আজকে দেখলাম মেলাবেন তিনি মেলাবেন, সে একটা কবিতা ছিল না? আর রেডির তেল আর ঝর্ণার জলও যে একসঙ্গে মেশে, সেটা আজকে সচক্ষে প্রত্যক্ষও করলাম। কোনটা রেডির তেল আর কোনটা ঝর্ণার জল, আশা করি আপনাদের ব্যাখ্যা করে আমাকে বোঝাতে হবে না।
কি ব্যাপার, তারা এত হৈ হৈ শব্দে হঠাৎ করে হাইকোর্টে হাজির হলেন কেন? না গোটা পশ্চিমবঙ্গ জুড়ে নাকি একদিকে টিএমসি এবং অন্যদিকে সংখ্যালঘুদের বেছে বেছে তাদেরকে হেনস্থা করা হচ্ছে, বুলডোজার চালানো হচ্ছে, এটসেট্রা এবং এটসেট্রা। আমাকে যদি জিজ্ঞেস করেন 2021টা যদি কোনো বেঞ্চমার্ক হয়, তাহলে সেই তুলনায় এবার পশ্চিমবঙ্গে কার্যত খুন খারাপির ঘটনা একেবারেই নিয়ন্ত্রিত। এবং এটা সম্ভব হতো না যদি না কড়া হাতে বিজেপি নেতৃত্ব বিষয়টা সম্পর্কে একেবারে প্রথম থেকেই সচেতন হতেন এবং সেই মতো সমস্ত জেলায় এই বার্তা পৌঁছে যাওয়া যেত। এখন আরেকটা বিপত্তি শুরু হয়েছে। বিভিন্ন জায়গা থেকে আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি যে 4 তারিখে যেদিনকে ফলাফল ঘোষণা হলো, সেদিন বিকেল 5টা থেকে দেখা গেল তার আগে 15 বছর যারা তৃণমূলের ঝান্ডা ধরে ঘুরেছেন তাদের একটা অংশ, বিশেষ করে টোটো চালক, অটো চালক এবং আরও বহু মানুষ জেলা স্তরে, মহকুমা স্তরে, ব্লক স্তরে, তারা সব রাতারাতি জোড়া ফুলের ঝান্ডা ফেলে দিয়ে বিজেপির ঝান্ডা নিয়ে তাদেরই প্রাক্তন অফিস হামলা করছে। এই যেখানে বাস্তব পরিস্থিতি, সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কার পরামর্শে গিয়ে যে চিত্র পশ্চিমবঙ্গ 2021-এ দেখেছিল এবং আজ পর্যন্ত ভোলেনি, এবং আমার জানা নেই 21-এর ফলাফলের পরে বিজেপির যেসব কর্মী সমর্থকেরা দেশান্তরী হতে বাধ্য হয়েছিলেন তারা এখনো ফিরে আসতে পেরেছেন কিনা। সেই রকম একটি অবস্থায় 3 দিনের সরকার নাকি 10,000টা এই ধরনের ঘটনা ঘটিয়েছে বলে, বা তাদের মদতপুষ্ট গুন্ডা বাহিনী গোটা বাংলা জুড়ে, এই হচ্ছে অভিযোগের সারমর্ম। এবং আজকে চিফ জাস্টিসের কোর্টে বিষয়টা উঠেছিল এবং সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছিলেন সিনিয়র অ্যাডভোকেট, তার তলায় নামটা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাডভোকেট। আমার নিজের বিশ্বাস, নিজের নিরাপত্তা সম্পর্কে এখন অতিশয় ভীতু সম্প্রদায়ের লোক হয়ে গিয়েছেন বলে কল্যাণী গ্যাস খাইয়ে দিদিকে সঙ্গে নিয়ে গেছিলেন রক্ষা কবচ হিসেবে। আর তারপরে আজ দিদি হাইকোর্ট থেকে বেরিয়ে যাওয়ার পর পুত্রকে পাশে নিয়ে বলেছেন, হাইকোর্টের ভিতরেই যদি আমরা অরক্ষিত হই তাহলে গ্রামে গঞ্জে মানুষ কেমন আছে আপনারা বুঝতেই পারছেন। দেখুন, আজ না হয় কাল, কাল না হয় পরশু, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওই হাইকোর্ট চত্বরেই যে তার সতীর্থদের কাছে হেনস্থা হবেন এতে কোনো সন্দেহ নেই। কেননা হাইকোর্ট পাড়ায় কান পাতলেই আপনারা শুনবেন যে একটা মানুষ তার নিজের পেশাজীবীদের কাছে এতটা অপ্রিয়, এতটা ক্ষোভের কারণ হতে পারে, সেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। এবং তার অনেকগুলো কারণ আছে, সেই সব কারণের মধ্যে ঢুকে আজকে আমি আপনাদের সময় নষ্ট করতে চাই না এবং সেটা আমার ইচ্ছাও নয়। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে খুব সংক্ষেপে আপনারা একবার শুনুন যে সওয়াল জবাবটা কী ধরনের রয়েছে। কল্যাণ বলেছে আগের বারের থেকেও নাকি বেশি হিংসা হচ্ছে এবার। এর আগে 5 বিচারপতির বেঞ্চ যে এই পোস্ট পোল ভায়োলেন্স সম্পর্কে যে নির্দেশ বলে দিয়েছিল, তদনুসারে এক্ষেত্রেও নির্দেশ দেওয়া হোক। আর বিকাশবাবু বলেছেন রাজ্যে ক্ষমতা বদলের পরেই সংখ্যালঘুদের উপর হামলা নেমে এসেছে, বুলডোজার এনে হকারদের দোকান ভেঙে দেওয়া হয়েছে, মূর্তি ভাঙা হয়েছে, জীবনের অধিকার ও বাঁচার অধিকার লঙ্ঘিত হচ্ছে।
একেবারে কল্যাণের সুরেই বিকাশবাবু বলেছেন 5 বিচারপতির বেঞ্চের মামলার সঙ্গে প্রয়োজনে এই মামলা যুক্ত করা হোক। তারপরে তো আবার কল্যাণ তার এইসব যত কোথায় কোথায় পার্টি অফিস ভাঙা হয়েছে, খেজুরিতে হামলা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, ডোমজুড়ে টিএমসি ব্লক নেতা আক্রান্ত হয়েছেন, খুন করা হয়েছে আমাদের সমর্থকদের, 6 জন আগে ছিল, পরে আরও 4 জনকে খুন করা হয়েছে, গোঘাটে হয়েছে, পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে, বাড়ি থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন অনেকে, মহিলাদের উপর হামলা হয়েছে, হক মার্কেটে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টের অর্ডার দেখিয়ে টিএমসির দাবি এখনই এখানে বুলডোজার ব্যবহারের পাল্টা পদক্ষেপের নির্দেশ দেওয়া হোক, রাজ্যকে নিষেধাজ্ঞা জারি করা হোক বুলডোজার ব্যবহারে। এরপরেই হার এক্সেলেন্সি বলা শুরু করেন। যেই তিনি বলা শুরু করেছেন অমনি আদালতের ভিতর থেকেই একদল আইনজীবী এই নাটক করতে এলেন, এই চোর 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 কিছুটা লঘু গলাতেই তারা শুরু করেছিলেন। ঠিক এই কাজটা আপনাদের স্মরণে থাকতে পারে, শুভ্রা ঘোষের এজলাসে এমন চিৎকার চেঁচামেচি করেছিলেন চন্দ্রিমা ভট্টাচার্যের উপস্থিতিতে অনুপ্রাণিত তৃণমূলের আইনজীবীরা, যে শুভ্রা ঘোষ এই মামলাটা না শুনেও চলে গিয়েছিলেন। তারই ফলস্বরূপ আজকে সুপ্রিম কোর্টে আইপ্যাকের মামলা চলে গেছে। সুতরাং এটা আপনারা যদি বলেন, এটা একদিক থেকে খুব ক্রূরভাবে বলতে গেলে দেখ কেমন লাগে কেসের গল্প, অন্যভাবে বলতে গেলে আমার মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন যে এই যে এত ঘটনা ঘটে যাচ্ছে এবং তিনি নিষ্ক্রিয়ভাবে বাড়িতে বসে থাকা ছাড়া আর কিছু করতে পারছেন না, এতে তার ভিতরে এক ধরনের ছটফটানি হচ্ছে। অথচ আগের মতো তিনি যে তার দলের এই হেনস্থা হওয়া সতীর্থদের পাশে গিয়ে দাঁড়াবেন সেই সাহসটুকুও সঞ্চয় করতে পারছেন না। যদিও শুভেন্দু অধিকারী পুলিশকে পরিষ্কার বলে দিয়েছেন যে 3 বারের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, তিনি যাতে অসম্মানিত না হন সেটাও দেখতে হবে। তবুও সেদিনকার মমতা তো আর আজকের মমতা নেই। ফলে সেদিন তিনি কারুর কোনো পার্টি কর্মী হেনস্থা হওয়ার খবর পেলে ওই এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে দৌড়তেন ঘটনাস্থলে। আর আজকে দেখুন, তাদেরই করা অভিযোগগুলো যদি তর্কের খাতিরে ধরে নিই সত্য, তাহলে একটা ক্ষেত্রেও কি আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই নিগৃহীত বা হেনস্থা হওয়া বা খুন হওয়া তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী সমর্থকদের পাশে দাঁড়াতে দেখছেন? অতএব মমতা মনে করেছেন হাইকোর্ট কুড বি এ বেটার থিয়েটার ফর হার থিয়েট্রিক্স, করেছেনও তাই। তারপরে তিনি উঠে দাঁড়িয়ে বলছেন যে প্রথমত তো তিনি উঠে দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই তির্যক মন্তব্য শুরু হয় এবং মমতা বলেন যে আমি 1985 সাল থেকে আইনজীবী, 10 জন এখনো খুন হয়েছেন ভোট পরবর্তী হিংসায়, নববিবাহিত দম্পতিকে হামলা করে বাড়ি ছাড়া করা হয়েছে, হিন্দু মুসলিম শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব কেউ বাদ যাচ্ছে না, এমনকি আমার বাড়িতে পর্যন্ত হুমকি দেওয়া হয়েছে, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাড়ির সামনে হল্লা চলছে, নিরাপত্তার অভাব রয়েছে সর্বত্র, বাড়ি অফিস লুট করা হচ্ছে, আমাদের কাছে ছবিও আছে, বুলডোজারের স্টেট নয়, এটা সাংস্কৃতিক রাজ্য, রক্ষা করুন। এরপর অ্যাডিশনাল সলিসিটর জেনারেল, যিনি আজকে রাজ্য সরকারের হয়ে দাঁড়িয়েছিলেন, তিনি বলেছেন প্রথম কথা টিএমসির তরফে আইনজীবীর দায়ের করা
জনস্বার্থ মামলা এখতিয়ারভুক্ত কিনা সেটাই আগে সবার আগে ভেবে দেখা হোক। তারপর তিনি বললেন যে কোর্ট যেন কোনো নির্দেশ দেওয়ার আগে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা আছে কিনা তা খতিয়ে দেখে। বুলডোজার নিয়ে ভাঙার ঘটনায় আমরা কলকাতা পুলিশকে খবর দিয়েছিলাম, তারা ঘটনাস্থলে যায়। আদপেই ভোট পরবর্তী হিংসা হয়েছে কিনা সেটা দেখা হোক। যেসব অভিযোগ করা হয়েছে তার সত্যতা নিয়ে প্রশ্ন আছে। 2000 জায়গায় ঘটনা ঘটেছে বলে পিটিশনে অভিযোগ করা হয়েছে, এটা কি বাস্তব? কয়েকটা জায়গার নাম উল্লেখ করে 2000 ঘটনার অভিযোগ করা হয়েছে। কোথায় কি হয়েছে, কিসের ভিত্তিতে তদন্ত হবে, কোন দিন কটার সময় কোন থানায় কোনো অভিযোগ জমা হয়েছে কিনা তার কোনো রেফারেন্সই নেই। পুলিশকে সময় দেওয়া হোক, গোটা রাজ্য জুড়ে অভিযোগের তদন্ত করে রিপোর্ট দিতে পুলিশকে সময় দেওয়া হোক। খুন বলা হচ্ছে যাকে, সেটা আদপে খুন কিনা সেটা তো পুলিশকে দেখতে হবে আগে। হিংসার ঘটনা আর তাকে ভোট পরবর্তী হিংসা বলে চালিয়ে দেওয়া দুটো এক জিনিস নয়। ইতিমধ্যেই 9 জনকে গ্রেফতার করা হয়েছে। হগ মার্কেটে বুলডোজার নিয়ে ভাঙনের ঘটনায়। এখন আবার ফোড়ন কেটে কল্যাণ বলার চেষ্টা করেন যে অভিযোগের বিস্তারিত নাকি তারা পিটিশনের সঙ্গে সব জুড়ে দিয়েছেন। আর তারপরেই পরিস্থিতি ক্রমশ গরম হচ্ছে বুঝতে পেরে প্রায় ঘণ্টাখানেক শুনানি চলার পরে প্রধান বিচারপতি সুজয় পাল এজলাস ত্যাগ করেন, অর্ডারটাকে রিজার্ভ রেখে। এবং সেই অর্ডার তিনি যেভাবে দিয়েছেন, প্রথমত কোনো অন্তর্বর্তী আদেশ তিনি দেননি। আর এই ব্যাপারে একটা কেসকে গ্যারেজে পাঠাতে হলে ঠিক যা যা করণীয় আজকে কিন্তু ঠিক তাই করেছে আদালত। প্রথমে 3 সপ্তাহের মধ্যে পুলিশকে বলা হয়েছে আপনারা একটা সর্বত্র তদন্ত করে রিপোর্ট দিন, এবং যারা ঘরছাড়া হয়েছেন বা নিগৃহীত হয়েছেন তাদের ঘরে ফেরানো কিন্তু পুলিশের কর্তব্য। আর তারপরে 3 সপ্তাহ পরে আরও 2 সপ্তাহ সময় দেওয়া হয়েছে যারা মামলাকারী তাদেরকে, যে তাদের যদি পুলিশের রিপোর্ট সম্পর্কে কোনো বক্তব্য থাকে তাহলে 2 সপ্তাহের মধ্যে তারা সেটা পেশ করতে পারে। তার মানে 5 সপ্তাহ চলে গেল। তার মানে এটা মে মাসের মাঝামাঝিও হয়নি, জুন মাসের মিডলে হবে, যখন আমাদের হাইকোর্টে গ্রীষ্মকালীন অবকাশ শুরু হয়ে যাবে। এবং প্রধান বিচারপতি এটাও জোরে দিয়েছেন যে এটা কিন্তু অটোমেটিক্যালি লিস্টেড আর হবে না, এটাকে মেনশন করিয়ে তবে লিস্ট করাতে হবে। তার মানে আরও গভীর গাড্ডায় পড়ে গেল মামলা। সুতরাং শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের লাভ কি হলো? একে তো চোর চোর আওয়াজ খেতে হলো, 2 তাদের যুক্তি মেনে আদালত কোনো অন্তর্বর্তীকালীন আদেশ দিল না, নো প্রোটেকশন এগেনস্ট এনিওয়ান। আর 3 নম্বর, একেবারে রুটিন মাফিক এমন একটা অর্ডার প্রধান বিচারপতি দিলেন যে এরপরে মামলা আদৌ কবে উঠবে কিংবা উঠবে কি না। কেননা আমি শুনতে পাচ্ছি জুন মাসের মাঝামাঝি নাগাদ সুজয় পাল নিজেই চাকরি থেকে অবসর নিয়ে নেবেন। তাহলে গল্পটা ভাবুন, একে তো গ্রীষ্মকালীন অবকাশ, তদুপরি চিফ জাস্টিস রিটায়ার করবেন, নতুন চিফ জাস্টিস আসবেন, মেনশন করে এই মামলাটা তুলতে হবে। এরপরে এই মামলার আর কিছু অবশিষ্ট থাকতে পারে? সুতরাং কিন্তু আশ্চর্যের আমার যেটা লাগছিল সেটা হচ্ছে টিএমসি জমানায় বিজেপির কৌশলীরা যে যে কথা বলতেন এইসব হিংসার ঘটনা ঘটলে, আজকে দেখলাম এএসজির মুখে
একেবারে মনে হচ্ছিল যেন ওয়ার্ড ফর ওয়ার্ড তিনি সেগুলো কপি পেস্ট করছেন। তার মানে দাঁড়ায় যে জমানা বদলেছে, কিন্তু পরিস্থিতি নিশ্চয়ই আগের তুলনায় অনেক অনেক ভালো। তবু কোথাও যদি খারাপ হয়ে থাকে তাহলে তার পিছনে বিজেপির কর্মীদের অবদান যতটা, তার চাইতে অনেক বেশি অবদান ৪ঠা মে বিকেল ৫টার পরে তৃণমূলের ঝান্ডা ছেড়ে গেরুয়া ঝান্ডাধারীদের। এখন কোনটা সত্য কোনটা মিথ্যে পুলিশকে যখন বলা হয়েছে তখন তো শুনতেই হবে। তাহলে মুখ্যমন্ত্রীর প্রাপ্তির খাতায় কি গেল? হ্যাঁ, 5 মিনিটস ফেম বলতে যা বোঝায়, 5 মিনিটের একটা বিখ্যাত হওয়া। অনেক দিন সেই যে রবীন্দ্র জয়ন্তী করেছিলেন, যেটা একেবারে সুপার ফ্লপ বললেও খুব বেশি হয়, তারপর থেকে তো তার আর কোনো অ্যাক্টিভিটি নেই। ফলে হয়তো তার মনে হয়েছে যে মানুষ আমাকে ভুলে যাওয়ার আগে আমি আরও একবার চেষ্টা করে দেখি আমার নিজেরই পুরনো অবতারে আমি ফিরে যেতে পারি কিনা। কিন্তু দেখুন, চাইলেই যে সব কিছু হওয়া যায় তা তো নয়। এবং সর্বোপরি আজকে এই কালো সামলা সাদা টাই লাগিয়ে একেবারে উকিলের বেশে হাজির হওয়ায় দিল্লির বার কাউন্সিল নড়ে চড়ে বসেছে এই দৃশ্য দেখে। তারা পশ্চিমবঙ্গের বার কাউন্সিলের কাছে জানতে চেয়েছে যে 2 দিনের মধ্যে জানতে চেয়েছে whether she is enrolled with the West Bengal Bar Council, whether her practice status is active, suspended or seized, whether any intimation regarding suspension of practice was submitted during her tenure as Chief Minister, whether any application for resumption of practice was filed later. আমি জানি না অল ইন্ডিয়া বার কাউন্সিল খবর রাখেন কিনা, যে পশ্চিমবঙ্গে বার কাউন্সিল বলে এই মুহূর্তে কিছু এক্সিস্টই করে না। বহুদিন আগে ভোট হয়ে গেছে, এখনো পর্যন্ত তার ফলাফলই বের হয়নি। কিন্তু যদি ধরুন থাকতো এবং এই সব প্রশ্নের জবাব বার কাউন্সিলকে দিতে হতো, তাহলে কি যে কটা মানদণ্ডের কথা দিল্লির বার কাউন্সিল বলেছে তার একটাতেও মমতা বন্দ্যোপাধ্যায় উতরোতে পারতেন? দেখুন, সুপ্রিম কোর্ট তার কথা শুনেছিল, কেননা তিনি আইনজীবী রোব পরে, মানে পোশাক পরে আদালতে উপস্থিত হননি, হয়েছিলেন একজন পিটিশনার হিসেবে। ফলে যে কোনো পিটিশনার যেহেতু আদালতের সামনে তার বক্তব্য রাখতে পারে, তিনিও সেই সুযোগটা পেয়েছিলেন। সেটা এক জিনিস। আর আমি সেই কবে পাশ করেছিলাম, জীবনে 3খানা না 2খানা কেসে বিভিন্ন জেলা আদালতে হাজির হয়েছিলাম, সেই সুবাদে আজকে হঠাৎ আইনজীবীর পোশাক পরে আমি হাইকোর্টে প্রধান বিচারপতির এজলাসে পৌঁছে যেতে পারি, এর মধ্যেও একটা কোথাও একটা তৃণমূলী সুলভ মূর্খামি আছে। এর জন্য কে দায়ী? তিনি নিজে, না তার বায়া তবলা কল্যাণ বন্দ্যোপাধ্যায়? সেটা আমি বলতে পারবো না। ভালো থাকবেন, নমস্কার।